ভার্সিটিতে যাওয়ার পথে রিক্সা থেকে পড়ে গিয়েছিল সূচনা। শরীরে বিভিন্ন অংশে পেয়েছে অগণিত চোট। রাস্তার আশেপাশের লোকজন রিক্সাওয়ালাকে মারতে এসেছিল, কিন্তু সে কাতর স্বরে তাদের মারতে নিষেধ করেছে, কারণ ভুলটা তারই। ওড়না সামলে বসেনি সে, তাই এই দুর্ঘটনার সম্মুখীন হলো। এরপর শরীরে চোট নিয়েই ফিরে এসেছে শেখ বাড়িতে। মাহেরকে একটি মেসেজ করে জানিয়েছে তার অ্যাক্সিডেন্টের কথা। খবর শুনে অর্ধেক ক্লাস রেখে অন্য লেকচারারকে অনুরোধ করে তার ক্লাসটা নেওয়ার জন্য। লেকচারার অনুরোধ রাখলে মাহের দ্রুত চলে আসে শেখ বাড়িতে। দাদিন তাকে দেখে কেঁদে অস্থির। দাদিনের কান্নার চোটে তার ভিতরকার টেনশনের পরিমাণ মাত্রা ছাড়ায় কোনো রকমে শ্বাসরোধ করে বলল, দাদিন, আমি ওর কাছে যাই। দাদিনের হুঁশ ফিরল। কোমর ব্যথা নিয়ে সে উপরে যেতে পারে না, তাই মাহেরকে তাড়া দিয়ে বলল, যাও যাও, তুমি এসেছো শুনলে খুশি হবে। আমি রাদিফকে কল করে জানাই আর বলি রুদ্রকে জানাতে। তার সঙ্গে আমি আবার কথা বলি না। সে যা অন্যায় করেছে তার জন্য এখনো তাকে আমি ক্ষমা করিনি। মাহের বিচলিত হয়ে তাকিয়ে আছে। তার চাহনি দেখে দাদি নিঃশব্দ হেসে বলল, তোমার বোনটার উপর আমার কোনো রাগ নেই। দোষ করেছে আমার নাতি, তাই সব রাগ তার উপর। ছোট করে নিঃশ্বাস ছেড়ে স্মিত হাসল মাহের। ধীর পায়ে এগুলো সূচনার রুমের দিকে। সূচনা বিছানায় আতশো হয়ে বসে। মাহে মৃদু কাশির শব্দ করে রুমে প্রবেশ করে দরজা আটকে দিল। সূচনা কিছুটা চমকালো, কারণ সে আশা করেছিল মাহের বিকেলে আসবে। এত দ্রুত এসেছে, নিশ্চয়ই ক্লাস বাদ দিয়ে চলে এসেছে। অন্তঃকোণে আসা প্রশ্ন মুখে উচ্চারণ করার পূর্বেই মাহের উষ্ণ হাতের স্পর্শ পেল তার কোমল গালে। শুনতে পেল বিচলিত কণ্ঠস্বর, কিভাবে হলো এসব? কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? প্রশ্নের সঙ্গে সঙ্গে ক্ষত হওয়া প্রতিটা স্থান সূক্ষ্ম নজরে দেখতে লাগলো। কপাল, কনুই, পা দেখে জিজ্ঞেস করলো ব্যথার ঔষধ খেয়েছে কিনা, কি মলম লাগিয়েছে। সূচনা সব উত্তর দিয়ে বলল, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। এ কথা শুনে রেগে গেল মাহিন। তীব্র ক্রোধের মধ্যে বলল, আমি বলেছিলাম দিয়ে আসি, আপনি শুনলেন না। আমি থাকলে এটা কখনোই হতো না। এক ঢোক গিলল সূচনা। নরম সুরে বলল, আপনার ক্লাসের সময় হয়ে গিয়েছে মাহে, নয়তো আমি নিষেধ করতাম না। হোক সময়। আপনি সব সময় বেশি জেদ করেন সূচনা, এটা ঠিক না। এই জেদটা কমান। অযথা রাগ করছেন, এই দুর্ঘটনা আমার কপালে লেখা ছিল। অসহায় চোখে তাকিয়ে ব্যর্থ কণ্ঠে সূচনা জবাব দিল, আচ্ছা ঠিক আছে, মানলাম এসব আমার জেদের কারণে হয়েছে, তাই সরি। কিছুটা শান্ত হলো মাহে। সূচনা চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, আর কোথাও লাগেনি তো? ঢোক গিলল সূচনা। মাথা বাম দিক ডান দিক ঘোরালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে মাহের তার হাতে অতি সন্তর্পণে একটু চুমু খেলো। আদর পেয়ে তার মুখটা কাচুমাচু হয়ে গেল। মাহে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মিথ্যা বলবেন না তো? আপনার মুখে মিথ্যা শুনতে বিশ্রী লাগে। বলেই কপালে যেখানটায় ব্যথা পেয়েছে ওখানেও আদরে চুমু দিল। সূচনা হক চকিয়ে বলল, এই যা মলম লাগিয়েছো তো ঠোঁটে লেগেছে না? এটা দিয়েই মোছন। ওনার এক কোণা উঁচু করলো সে। মাহে সেটা তার হাত থেকে ছাড়িয়ে দুই হাতে কাঁচ স্পর্শ করলো। বলল, আর কোথায় ব্যথা পেয়েছেন? ভয়ানক কোনো ব্যথা পাননি তো? প্লিজ লুকাবেন না, আমাকে খুলে বলুন, লজ্জা পাবেন না। শরীরের আর কোথাও লাগেনি তো? বলুন, এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। আহামরি ব্যথা পায়নি মাহের, তেমন হলে কি বাড়িতে আসতে পারতাম। আচ্ছা, তবুও আমি মনের স্বস্তির জন্য একবার চেক করতে চাই। অনুমতি না দিলে আমি জোর করে করব। আপনি যা মানুষ, কঠিন আঘাত পেলেও সেটাকে গোপন রেখে কষ্ট পাবেন, যন্ত্রণা ভোগ করবেন। আপনার কথা শুনে আমি রিস্ক নিতে চাই না। সূচনা হতভম্ব হয়ে গেল। আকস্মিক মাহের তার ওড়না সরিয়ে বিছানায় রাখল। সূক্ষ্ম নজর বোলালো গলার দিকটায়। বিস্ময়বহ হয়ে লজ্জায় কুকড়ে গিয়ে সে বলল, কি করছেন?
আচ্ছা আমি বলছি। আতঙ্কিত হয়ে ওড়না উঠিয়ে গলায় জড়িয়ে নিল। এরপর মিনমিনিয়ে স্বরে বলল, পেটের ডান পাশে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। চোখ দুটো ছোট ছোট করে কামিজের ফালিতে হাত রাখলো মাহির। সূচনা তার হাতের ওপর হাত চেপে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। এমন করছেন কেন? উত্তর দিল না মাহি। জেদ খাটিয়ে ফালি সরিয়ে দেখল উদরের ডান পাশে ক্রস করে সাদা ব্যান্ডেজ লাগানো। সবচেয়ে বেশি আঘাত এখানেই লেগেছে বোঝা যাচ্ছে। ব্যান্ডেজের উপরেও রক্তের দাগ, যা দেখে মাহিরের বুকটা কালো হয়ে গেল। থমথমে স্বরে জিজ্ঞেস করলো, কিভাবে পড়েছেন? অর্ণার সামনে বসেননি? সবসময় বসি, আজ ভুল হয়ে গেছে। কাপা হাতে ব্যান্ডেজের উপর স্পর্শ করলো মাহির। সূচনা কিঞ্চিত শিউরে উঠল, সাথে সাথে হাত সরিয়ে নিল সে। থতমত মুখে বলল, নিজের প্রতি কবে যত্নশীল হবেন বলুন তো? মুখ ফিরিয়ে সে জবাব দিল। যত্ন করার জন্য আপনি আছেন তো। চোখ তুলে এক পলক তাকালো মাহির। সূচনার লাজুক মুখটা দেখে পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল উদরে। সন্তর্পণে মুখ এগিয়ে এক গুচ্ছ উষ্ণ নিঃশ্বাস ছেড়ে ক্ষত স্থানে চুমু দিল। টের পেয়ে চোখ বুজে ফেল সূচনা। মাথা তুলে আরো একবার তার আবদ্ধ দৃষ্টির লালচে মুখটা দেখে নিল সে। এরপর আকস্মিক কিভাবে অসুস্থ বউয়ের ধবধবে ফর্সা আকর্ষণীয় উদরের কেন্দ্রস্থলে চোখ চলে গেল। আর দায় হয়ে পড়ল নিজেকে আটকে রাখা, হয়ে পড়ল মাত্রাতিরিক্ত অসংযত। আচম্বিতে এক উষত্ব গাঢ় চুম্বনও এঁকে দিল সংবেদনশীল স্থানটায়। অনুভূতির প্রবল সেই স্থানে অসংলগ্ন স্পর্শ পেয়ে হৃৎপিণ্ড ধরাস করে উঠল সূচনার। কি হচ্ছে বুঝতে পেরে এক হাতে বিছানার চাদর খামচে ধরল, অপর হাতে মাহেরের চুল। সহসা মাহের সরে গেল, চট করে উঠেও পড়ল বিছানা থেকে। সূচনার কম্পমান দেহটাকে দেখে লজ্জা সেও পেল। মাথা চুলকে ঠোঁট কামড়ে হেসে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহের সরে যেতেই সূচনা দুই হাতে মুখমণ্ডল ঢেকে ফেলল। শ্বাস নিয়ে এলো ঘন ঘন। ক্রমশ তার অন্তঃকোণে ছটপটনি বাড়তেও অনুভূতিরা বেসামাল হয়ে পড়লেও মস্তিষ্ক হলো পুরোপুরি অচল। আবির আর আদ্রিতা আজ চলে যাবে, তাই গোছগাছ শুরু করলো। তাদের গোছগাছ দেখে হৈমির মনটা খুবই বিষণ্ণ হয়ে উঠল। আদিত্যের সঙ্গে কয়েকদিন বেশ ভালোই কাটিয়েছে সে। কত কিছু শিখেছে, কত কি বুঝেছে। আবার কবে দেখা হবে আদ্রিতা আপুর সঙ্গে? আজ তারা চলে যাবে। তারপর থেকে গোমরা মুখ স্বামীটার সঙ্গে একাই কাটাতে হবে তাকে। সেই দিন রাতে কেমন করে আদর করলো, তারপর সে কিভাবে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই রুদ্র তাকে নানাভাবে টর্চার করছে। শুরুটা করেছে সকাল সকাল হাতে বই খাতা তুলে দিয়ে। প্রথমে ছিল বেআই মশাই, তারপরে হলো জামাই মশাই, এখন আবার হয়েছে মাস্টার মশাই। সহ্য হয় এত যন্ত্রণা? ঠিক মতো না পড়লে, পড়া মুখস্থ করে তার কাছে প্রমাণ না দিতে পারলে কাঁচা কঞ্চির বাড়িও দেয়। আজ সকালের দেওয়া বাড়ির চিহ্ন এখনো হাতে আছে। ঝিনুককে দিয়ে 3টা কাঁচা কঞ্চি আনিয়েছে সেই টাঙ্গাইল থেকে। 3টাই নাকি তাকে সোজা করার জন্য, অথচ সে আয়নার সামনে দাঁড়িয়ে দিব্যি নিজেকে সোজা দেখে। বাঁকা আর কোথায় সে? ঠিক মতো পড়াশুনো খাওয়া দাওয়া না করলে ওই কঞ্চির আঘাত সহ্য করতে হবে। সকাল দুপুর বিকাল 3 বার বেতের বাড়ি, ভাবতেই তো মাথা ঘোরায়। এই বাড়ির ভয়েই গত 2 দিন যাবৎ পড়াশুনো করছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করাও চেষ্টা করছে। আদ্রিতা আর আবির চলে যাওয়ার পর হৈমি খুব কান্না করলো। রুদ্র তাকে সামলাতে গিয়ে নাজেহাল। এইদিকে একজন বিশ্বস্ত কাজের মেয়ে খুঁজে পেয়েছে, সেও এসেছে কিছুক্ষণ পূর্বে। তার সামনেই হৈমি কাঁদছে। রুদ্র বেশ অস্বস্তি বোধ করছিল। এমন সময় কল এলো রাদিফের। সে জানালো সূচনার অ্যাক্সিডেন্টের কথা। এই খবর শুনে রুদ্রের বুকের ভিতর অস্বাভাবিক একটি চাপ পড়ল।
বোনটার খোঁজ কতদিন নেওয়া হয়নি, এরই মধ্যে এত বড় দুঃসংবাদ। নিজের মধ্যে ভীষণ অপরাধ বোধ সৃষ্টি হলো তার। সেই অপরাধ বোধ থেকে হৈমিকে কাজের মেয়ের সঙ্গে আজকের দিনটা থাকতে বলে সে চলে গেল টাঙ্গাইল। অবশ্য হৈমি সম্পূর্ণ সেফটি দিয়েই সে গেল। পাশের ফ্ল্যাটের ইয়াসমিন আন্টিকেও রাতে হৈমির কাছে গিয়ে থাকতে বলল। সে আন্টিও খুশি মনে রাজি হলো। হৈমি একা থাকতে চায়নি, সে অনেক আকুতি করেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রুদ্র নেয়নি। যদি আবার না আসতে চায়, এর চেয়ে সে গিয়ে বোনকে দেখে কয়েক ঘন্টা সময় কাটিয়ে এসে পড়বে। এরপর 2বার জার্নি সে সহ্য করতে পারলেও হৈমি পারবে না। সব কিছু ভেবেই রুদ্র তাকে রেখে গেল। ইয়াসমিন আন্টি মানুষটা দারুণ, হৈমি খুব পছন্দ হয়েছে তাকে। এই খুব পছন্দ হওয়া আসল কারণ হচ্ছে ইয়াসমিন আন্টি তাকে গোধূলি লগ্নে ছাদে নিয়ে এসেছেন। দিন আর রাত্রির এই সন্ধিক্ষণে হৈমি খুবই প্রিয়। এই সময়টা যদি হয় খোলা আকাশের নিচে অমায়িক সুন্দর ছাদে, তাহলে তো কথাই নেই। এতদিন গোমট পরিবেশে থেকে তিক্ত হয়ে উঠেছিল সে, এবার যেন প্রাণ ফিরে পেয়েছে। হৃদয় হয়ে উঠেছে চঞ্চল। কাজে মেয়ে ঋতুর বয়স 19-20 হবে। ইয়াসমিন আন্টির ছোট মেয়ে মীরা, ওর বয়স 8, আর সে এক পাশে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় একজন শ্যামলাটে বর্ণের যুবকের আগমন ঘটল। যুবকটির হাত ধরে 4-5 বছরের একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। সে যুবকটিকে উদ্দেশ্য করে বলল। যুবকটি মৃদু হেসে মেয়েটিকে নিয়ে ছাদের অপর প্রান্তে চলে গেল। ইয়াসমিন আন্টি সেই দিকে তাকিয়ে হৈমিকে বলল, 3 তলায় থাকে, ওর নাম জোভান, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র। পুরো ছাদে যে ফুল গাছগুলো দেখছো সব ওই লাগিয়েছে। ছেলেটার নেশা দুটো, 1 পড়াশোনা, 2 এই ফুল গাছগুলো, যত্ন এই দুটির প্রতি। হৈমির চোখ পিটপিট করে তাকালো ইয়াসমিন আন্টির দিকে। দারুণ উৎসাহিত হয়ে বলল, সব ওনার লাগানো, এত এত ফুল, ফুল গাছ সব ওনার। ছেলে হয়েও এমনভাবে ফুল ভালোবাসেন উনি। ইস কি সুন্দর। ভাবছি আমাদের ব্যালকনির জন্য কয়েকটা ফুল গাছ কিনবো, খুব সুন্দর লাগবে। ওনার সঙ্গে এই ব্যাপারে ধারণা নিয়ে যেতে পারেন, তাই না? যেহেতু উনি এইসবে দক্ষ। মালিক, তোমরা চাইলে পুরো ছাদটাই দখল করতে পারবে। না না, পুরো ছাদ লাগবে না, শুধু ব্যালকনিই রাখবো। তবে চলো ওপাশে যাই, পরিচয় করিয়ে দিই তোমার সঙ্গে ওর, তারপর তুমি যা জানার দরকার জেনে নিও। আচ্ছা চলুন, ওনার সঙ্গে ভাব করে যদি এখানে থাকা গাছ থেকে 2-1টা নিতে পারি, জোশ হবে। দুটো ফিরে এলো পরের দিন দুপুরে। বাসায় ফিরে সে গোসলে ঢুকলো। কাজের মেয়ে ঋতু দুপুর এবং রাতের রান্না শেষ করে হৈমির থেকে বিদায় নিল। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্তই সে কাজ করবে। এই সময়ের মধ্যে রান্না বান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধৌত করা, নিত্যদিনের যাবতীয় কাজই সে করে দিয়ে যাবে। গতদিন রাত্রি যাপন করেছিল শুধু রুদ্র বাসায় থাকবে না বলে। আজ রুদ্র ফিরেছে, তাই সেও নিজের কাজ সম্পন্ন করে বিদায় নিল। হৈমি খাবার বেড়ে গুছিয়ে সব রাখতে রাখতেই তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রুদ্র এলো ডাইনিং রুমে। উদাম শরীরে গলায় তোয়ালে ঝুলিয়ে ধপ করে বসলো চেয়ারে। পিটপিট করে তাকিয়ে হৈমি নিজেও বসলো। জিজ্ঞেস করলো সূচনার কথা, তার ভাইয়ের কথা। রুদ্র খাবার খেতে মনোযোগ দিয়ে তার কথায় হুঁ হাঁ জবাব দিল। কিঞ্চিত বিরক্ত হয়ে হৈমি আর কথা বাড়ালো না। খাবার শেষ করে রুদ্র রুমে চলে গেলে সে সব গুছিয়ে রাখলো। এরপর রুমে যেতে উদ্যত হয়েছিল, ঠিক তখনই বেজে উঠলো কলিং বেল। চঞ্চলিত পায়ে দরজা খুলতেই কয়েক রকমের ফুল গাছ হাতে দাঁড়িয়ে থাকতে দেখলো জোভানকে। অমায়িক এই মানুষটার সঙ্গে গতকালই পরিচয় হয়েছে তার। তারপর অনেকটা সময় গল্পও করেছে। গল্পের বেশিরভাগ জুড়েই ছিল ফুল নিয়ে। সেই গল্পের ফাঁকেই হৈমি 2টো গোলাপ গাছ নিয়ে এসেছে, যা এখন তাদের ব্যালকনিতে রয়েছে।
পাশাপাশি আবদার করেছিল আরও কিছু ফুলের চারা এনে দিতে। যত দাম লাগুক সে দিয়ে দেবে। বিয়ের পর জামাইয়ের কাছে চেয়ে চেয়ে কিছু নেয়নি, এইবার না হয় ফুল গাছ কেনার টাকা নেবে। তার কথাগুলো শুনেই জোভান সিদ্ধান্ত নিয়েছিল টাকা লাগবে না, এমন ফুলপ্রেমী মানুষকে এমনি গিফট করবে সে, এতেই তৃপ্তি পাবে। তাছাড়া এ বাসার মালিকের স্ত্রী, বয়স অনুযায়ী ছোট বোন বলাও চলে, তাই সাদা মনে এক গাদা ফুল গাছ নিয়ে হাজির হলো সে। হৈমিও খুশিতে দিশেহারা হয়ে ধন্যবাদের বন্যা বইয়ে দিল। জোভান সবে ভার্সিটি থেকে ফিরেছে, তাই হৈমি অসংখ্যবার বলার পরও ভিতরে ঢুকলো না। গাছগুলো হৈমির হাতে দিয়ে সে চলে গেল। সেই মুহূর্তেই ঝড়ের গতিতে রুদ্র এলো। দরজার বাইরে উকি দিয়ে চোখ মুখ কঠিন করে জিজ্ঞেস করলো, কে কে ছিল? দেখুন কতগুলো চারা, এখানে কালো গোলাপ, সাদা গোলাপ, নয়নতারা। থামিয়ে দিল রুদ্র। ধীরে ধীরে তার চোখ রক্তিম হয়ে উঠল। ঠাস করে দরজা বন্ধ করে জিজ্ঞেস করলো, ছেলেটা কে ছিল? রুদ্রর শরীর মৃদু কাঁপছে, শরীরে ঘাম ছুঁয়ে গেছে। রুদ্র থেকে সে এক পলক দেখতে পেয়েছে হৈমি তৃতীয় তলার ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলছে। ছেলেটার সম্পর্কে সে ভালোই অবগত, তবুও নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুহূর্তেই তার মাথাটা জাস্ট নষ্ট হয়ে গেল। মনে পড়ে গেল বহু বছর পূর্বের এক জঘন্য স্মৃতি, বিশ্বাসঘাতকতার শ্রেষ্ঠ উদাহরণ, তার মা আর বড় কাকার হাস্যোজ্জ্বল মুখ, একে অপরের সঙ্গে অবৈধ মেলামেশার দৃশ্যটুকু। হৈমিকে ছেলেটার সঙ্গে কথা বলতে দেখে সেই দৃশ্য কেন মনে পড়ল? পুরো পৃথিবী বা কেন এলোমেলো লাগতে শুরু করলো? চোখ মুখে অস্বাভাবিকতা ফুটিয়ে তুলে পুনরায় জিজ্ঞেস করলো, কে ছিল? জানা উত্তরটাই হৈমির মুখ থেকে জানতে মরিয়া হয়ে উঠল সে। হৈমি তার অস্বাভাবিকতা বুঝতে পেরে ঢোক গেল, আমতামতো করে পড়ল। তৃতীয় তলার জোভান ভাই। উত্তর দিয়ে রুমে যাওয়ার জন্য এক পা বাড়ালো। রুদ্র তৎক্ষণাৎ ওর সামনে বাঁধা হয়ে দাঁড়ালো, চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে বলল, এর আগে কথা হয়েছে? হঠাৎ এসব কেন দিয়ে গেল? হৈমি সহজ মনে গতকালকে পরিচয় হওয়ার কথা, তাকে দুটো ফুল গাছ দেওয়া, আজ আবারও এগুলো এমনি গিফট করার কথা জানালো। সবটা শুনে রুদ্র আর এক মুহূর্ত সময় নিল না। হৈমির হাত থেকে ফুল গাছের চারাগুলো কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলতে। এহেন কাণ্ডে ভয় পেয়ে মৃদু চিৎকার দিল হৈমি, বলল, এটা আপনি কি করলেন? বাক্যটা শেষ করতেই নরম গালটায় সজোরে আঘাত পড়ল তার। রুদ্র শক্ত হাতের কঠিন থাপড় খেয়ে পড়ে গেল মেঝেতে। ঠোঁটের কোণা বেয়ে নামলো রক্তের চিকন ধারা। ধীরে ধীরে তার চিবুক স্পর্শ করে গলায় পৌঁছালো। ব্যথায় ভয়ে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল সে। ভেজা অনুভব করায় হাতটা চোখের সামনে ধরতেই রক্ত থেকে ভয়ে চোখ মুখ খিচে চিৎকার দিল। রুদ্র ক্রোধ তবুও কমল না, বরং বেড়ে গেল। অত্যাধিক ঘৃণায় মাথায় যেন খুন চেপে গেল। বারবার চিৎকার করে বলতে লাগলো, মাত্র 24 ঘন্টা দূরে ছিলাম, এতেই তো রূপটা দেখিয়ে দিলে। আমি ভুল, এত বড় ভুল তোকে আমি। খ্যাপা বাঘের মতো গর্জন ছেড়ে চারপাশে অসুস্থ দৃষ্টি ঘুরিয়ে কাঠের চেয়ারে নজর পড়ল। তড়াক করে সে চেয়ার তুলে এনে হৈমিকে আঘাত করতে উদ্যত হতেই তীব্র ভয়ে দুই হাতে মুখ চেপে বিভৎস এক চিৎকার দিল হৈমি। শরীর মুচড়িয়ে সরেও পড়ল। তার বসার জায়গাটায় বিকট শব্দে ভারী চেয়ারটা পড়ল। রৌদ্রের চোখের আড়াল হতে সোফার এক কোণে গুটিসুটি হয়ে বসে কাঁপতে লাগলো সে। ক্রন্দনরত কণ্ঠে ডাকতে লাগলো আম্মু আর ভাইয়াকে। তার কান্নার শব্দ রৌদ্রের কানে পৌঁছালো। দৃষ্টিতে ধরা পড়লো লুকিয়ে পড়ার। ক্রোধের মাত্রা কমলো কিনা বোঝা গেল না। ক্ষিপ্ত হয়ে বলিষ্ঠ শরীরটা ঝাঁপিয়ে দিয়ে ধাপাধপ পা ফেলে চলে গেল
বেডরুমে। রাত 10টা ছুঁই ছুঁই। অতিরিক্ত ভয় পাওয়াতে শরীর কাঁপিয়ে জ্বর এলো হৈমি। ড্রয়িং রুমের সোফায় এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে সে। রুদ্র রুম থেকে বেরিয়ে হৈমিকে একই জায়গায় পড়ে থাকতে দেখে ধীরে সুস্থে এগিয়ে এলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ভাবগতি বোঝার চেষ্টা করে আচমকা পাঁজা কোলা করে রুমে চলে এলো। কোলে নেওয়ার পরপরই বুঝতে পারলো ভয়াবহ জ্বর এসেছে মেয়েটার। চোখ বন্ধ করে রুদ্রশ্বাস ছাড়লো সে। তখন যদি ওভাবে সরে না যেত অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অনেক বড় একটি আঘাত করতে বসেছিল সে, বুঝতে পারলো। তবুও হৈমির প্রতি রাগ কমলো না। উত্তপ্ত শরীরটা শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এরপর কল করলো ডাক্তার বান্ধবী সুবর্ণাকে। তার বলা ঔষধের নাম লিখে ঝিনুককে ডেকে ঔষধ কিনতে পাঠিয়ে দিল। 1 ঘন্টা বসে বসে জলপট্টি দিল কপালে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জ্বরটাও বাড়তে লাগলো। জ্বরের ঘোরে বারবার হৈমি বলল, আমি আম্মুর কাছে যাব। আমি ভাইয়াকে সব বলে দেব। আপনি আমাকে আবার মেরেছেন। আপনি একটা খারাপ লোক। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। রাতে দুজনের কারোরই খাওয়া হলো না। ফলশ্রুতিতে ঔষধও খাওয়াতে পারল না হৈমিকে। বিষণ্ণ মনে চুপচাপ হৈমির পাশে শুয়ে পড়ল সে। রাত গভীর হতেই হৈমিকে বুকে টেনে নিল। জ্বরের ঘরে রুদ্রের বুকের উষ্ণতা পেয়ে হৈমি কিছুটা হুঁশে এলো। ভয় জড়ানো স্বরে বলল, আমি থাকবো না। আচমকা ফুপিয়ে কেঁদেও দিল। রুদ্র হাতের বেষ্টন দৃঢ় হলো। মাথা ঝুঁকিয়ে হৈমির গালে গাল ছুঁয়ে ভরাট স্বরে বলল, তোমাকে থাকতেই হবে। আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন। আমি অনেক ভয় পেয়েছি। ছেড়ে দিন। ভাইয়াকে ফোন করুন, আমি চলে যাব। এক হাত উঠিয়ে হৈমির ঠোঁট চেপে ধরল রুদ্র। মানানো স্বরে বলল, আমার মাথা ঠিক ছিল না, কেমন উন্মাদ হয়েছিলাম। আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করো, সহ্য করতে পারি না। কি করেছি আমি? শুধু তো কয়েকটা ফুল গাছই তো নিয়েছি। বলতে বলতেই কেঁদে ফেলল। রুদ্র ওর কপালে চুমু দিয়ে বলল, আমি আমার অতীতটা সহ্য করতে পারি না হৈমি। চোখের সামনে আমি যা কিছু দেখেছি সেসব আমাকে তিলে তিলে আজও কষ্ট দেয়। তখন আমি অবুঝ শিশু ছিলাম, কিন্তু তখনকার সেই ঘটনাগুলো আজ আমার কাছে স্পষ্ট। আমার মা আমার বাবাকে ঠকিয়েছে। উনি আমার আর বোনের জীবনে যে দাগ ফেলে গেছে তা কোনোদিন উঠে আসবে না। এই হৈমি, তুমি ছেলেটার সঙ্গে আর কথা বলো না। তুমি কারোর সাথেই কথা বলবে না, কারোর সাথে মিশবে না। আমি তোমাকে সব এনে দেব, সব। তোমার কি চাই মুখ ফুটে বলবে, আমি সব এনে দেব। তুমি শুধু আমার সাথে থাকো, তুমি শুধু আমাকে ভালোবাসো। আর মারবো না তোমাকে, একটুও কষ্ট দেব না। শুধু তুমি আমি ছাড়া সব পুরুষ থেকে দূরে থাকো। কথা দাও, কথা দাও আমাকে। হৈমিকে ঝাঁকাতে লাগলো সে। রুদ্রের এই আচরণে তার ভয় গাঢ় হলো। অদ্ভুত এক মায়াও কাজ করলো। তাই ক্ষীণ স্বরে বলল, কথা দিলাম। শান্ত হয়ে হৈমিকে শক্ত করে জড়িয়ে ধরল রুদ্র। উন্মাদের মতো ওর সারা মুখে চুমু দিয়ে আদর করতে লাগলো। আশ্চর্য হয়ে হৈমি ভাবতে লাগলো, আজ রুদ্রর আরো দুটো রূপ সে দেখে নিল। কোনটা সত্যি? গভীর রাতের এই অনুনয় করা আদরে ভরিয়ে দেওয়া রুদ্র, নাকি তখনকার ভয়ানক রুদ্র? আর এতদিন যাকে দেখেছে তার সত্যিটাও কতটুকু? কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে রুদ্রকে নতুন করে আবিষ্কার করলো হৈমি। পাশাপাশি বুকের ভিতরে ভয়ের পাহাড় গড়ে তুলল। লোকটা তাকে অসম্ভব ভালোবাসে, এটা যেমন সত্যি। লোকটা তাকে এক বিন্দুও বিশ্বাস করে না, সেটাও ধ্রুব সত্যি। এই বিশ্বাস করে না বলেই ভয়টা মনে তীব্র হচ্ছে। মনে জেদও চেপেছে। ভালোবাসায় যে বিশ্বাস জরুরি এটা রুদ্রকে বোঝাতেই হবে। রুদ্রর সঙ্গে তার জীবনটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক চলে যাবে সে, কিন্তু সেই রাতের অনুনয়ে যেতে দিল না। কারণ সেও যে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। অবুঝ মনের পাগলটাকে অনুভূতির এক কঠিন ভালোবাসা। রুদ্রর মতোই সময় কাটাচ্ছে। আগের চেয়ে হৈমির ওপর নজরদারি তার বেশি হয়েছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে দেয় না, জানালার পাশে বসতে দেয় না।
তার ফোনটাও হাতে দেয় না। কোনো ভয় কোনো সন্দেহে কোন সন্দেহে এসব করে টের পায় হৈমি। করুণ এই পরিস্থিতির চাপে পড়ে কদিনে তার চঞ্চলতাও মিহিয়ে গেছে। মাথায় চেপেছে অসংখ্য টেনশন, মনে চেপেছে ভয়, না জানি কখন খাপে যায় রুদ্র। এমনই চিন্তার ভিড়ে একদিন লুকিয়ে রুদ্রর ফোন থেকে আবিরের নাম্বারে লম্বা মেসেজ পাঠালো সে, সঙ্গে সঙ্গে ডিলিট করেও দিল। সেই মেসেজ আবির আদ্রিতা পড়ে কল করলো রুদ্রকে। রুদ্রর সঙ্গে আবির মিনিট কয়েক কথা বলে জানালো আদ্রিতা হৈমির সাথে কথা বলবে। রুদ্রর সামনে কথা বলায় হৈমি সেভাবে কিছুই বলতে না পারলেও মেসেজ পড়ে আদ্রিতা পরিস্থিতি বুঝে নিয়ে হৈমিকে কিছু বুদ্ধি দিল। ভালোবাসার বুদ্ধি, যত্নের বুদ্ধি, উপযুক্ত স্ত্রী হয়ে ওঠার বুদ্ধি। সেই বুদ্ধি নেওয়ার পর থেকেই রোজ রাতে ভয়ে সংকোচ নিয়েই রুদ্রর কাছে স্ত্রীর অধিকার চায় হৈমি। প্রতি রাতেই রুদ্র তাকে ফিরিয়ে দেয়। এভাবে কেটে যায় আরও 7 দিন। সেই দিন ডিনার করার পর কাজের সূত্রে রাত 11টার দিকে বাহিরে যায় রুদ্র। একা বাসায় হৈমি কি করবে? 1 ঘন্টা কিভাবে পার করবে? ভাবতে ভাবতে মাথায় আসে শাড়ি পরবে। যদিও সে শাড়ি পরতে পারে না, তবু অগোছালো করেই শাড়ি পরব। তার সঙ্গে ম্যাচিং করে একটি পিঠ খোলা আকর্ষণীয় ব্লাউজও পরে নিল। আজ রুদ্র তার আবদার কিভাবে ফেলে সেটাই দেখার পালা। স্বামী স্ত্রী তারা একে অপরকে ভালোবাসে, অথচ সম্পর্কে কেমন ঠুনকো ভাব। এবার তাকে বড় হতে হবে, স্বামীকে ভালোবেসে বিশ্বাস অর্জন করে নিতে হবে, মানুষটাকে অসীম ভালোবাসা বিশ্বাস উপহার দিতে হবে। ভালোবাসা দিয়ে সব সম্ভব, যেমন সে বিশ্বাসহীন ভালোবাসা দিয়ে তাকে আটকে রেখেছে। প্রায় 1 ঘন্টা যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে জয়ী হলো হৈমি। ইতিহাসের পাতায় এই যুদ্ধকে 3য় বিশ্বযুদ্ধ হিসেবে খ্যাত করলেও মন্দ হবে না। প্রথমবার নিজ দায়িত্বে শাড়ি পরতে সক্ষম হয়েছে সে। আজ নিজেকে একটু বেশি প্রতিভাশীল লাগছে তার। আম্মুকে পাবিকে ফোন করে জানাতে ইচ্ছে করছে তার এই দারুণ প্রতিভার পরিচয় এবং যুদ্ধ জয়ের সংবাদটি। গাঢ় তাম্রবর্ণের ঢাকাই জামদানি শাড়িটা তার ফর্সা গায়ে কি সুন্দর মানিয়েছে, চকচক করছে যাকে বলে। এক কথা ফোন করে জানাতে ইচ্ছে করছে তার জামাইয়ের পছন্দ কতটা অবায়িকভাবেই গা শিউরে উঠছে। সত্যি রুদ্র পছন্দের তারিফ করতে হয়, তা নয় কি আর তাকে জীবনসঙ্গী করে? মানুষটা যেমন হোক, পছন্দটা মারাত্মক। আপন মনেই মুচকি হাসলো হৈমি। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। সময় গড়িয়েছে অনেক, অথচ রুদ্র ফেরেনি। কিঞ্চিত চিন্তা হলো, ভয়ে চাপলো মনে। একা বাসায় রয়েছে, আর কেউ নেই, এটাই তার ভয়ের একমাত্র কারণ। রুদ্রকে নিয়ে তার ভয় নেই, কারণ রুদ্র শেখ মানুষকে ভয় দেখানোতে ওস্তাদ। মিনিট 2 পর খেয়াল হলো সে শাড়ি পরলেও একটুও সাজগোজ করেনি। তাই পা টিপে টিপে বেতের মোড়া নিয়ে এলো ড্রেসিং টেবিলের সামনে। শাড়ি পরতে পটু নয় বলেই গায়ে জড়ানো শাড়ি খুলে যাওয়ার আশঙ্কা হচ্ছে। কুচিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি খুলে যাবে সব। শঙ্কিত মনে ঠোঁটে ঠোঁট চেপে মোড়ায় বসলো সে। আঁচলটাও ঠিকঠাক থাকছে না। কিয়ৎক্ষণ দর্পণে দৃষ্টি বুলিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, বিড়বিড় করে বলল, বিয়ের পর নাকি মেয়েরা একটু মোটা হই। কই, আমি তো হলাম না। মনে হচ্ছে শাড়ি আমি পরিনি, শাড়ি আমাকে পরেছে, যেন আমি হ্যাঙ্গার। নিজের করুণ অবস্থা থেকে দীর্ঘশ্বাস ফেলল সে। পরিপূর্ণ সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়ল নিমিষে। রাত করে মেকআপ ইউজ করতে অনাগ্রহী, তাই সব সময় ব্যবহৃত ফেস পাউডার লাগালো 2 গাল ভরে। এরপর শাড়ির সঙ্গে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগালো। চোখে গাঢ় করে কাজল, কপালে ম্যাচিং করে গাঢ় লাল টিপ,
নিজেকে দেখে নিজেই মনটাই ফুরফুরে হয়ে গেল। না জানি আজ তার রুদ্র বেয়াই ওরফে জামাইটার হার্ট অ্যাটাক হয়ে যায়। ভাবতেই শরীর জুড়ে বয়ে গেল শিহরণ। বুকের ভিতর শব্দ হলো ঠিক 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 ঠিক। লম্বা করে শ্বাস ফেলে আকস্মা দাঁড়িয়ে গেল। চঞ্চলিত মনে তড়িৎ হাতে হেয়ার ব্যান্ড খুলে পিঠ সমান সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন ছাড়া করে দিল। মন পাখিটার চটপটানিতে অসহ্য হয়ে খুশিতে আবেগে টকবক করতে করতে দুই হাতে শাড়ি ধরে রুম জুড়ে পায়চারি করলো কতক্ষণ। পাশাপাশি একটু পর পর আয়না আর ঘড়ি দেখে পার করলো আরো 1 ঘন্টা। তবুও রুদ্র খবর নেই। রাত 2টো ছুঁই ছুঁই। হাই তুলতে তুলতে গিয়ে বসলো বিছানায়। অমনি কেঁপে উঠলো ফোনের রিংটোন। বালিশের পাশে রুদ্রের ফোন বাজছে। সে ফোন রেখেই বাইরে চলে গেছে। চটজলদি ফোন নিয়ে দেখলো স্ক্রিনে ইংরেজিতে আর লেখা। কোনো কিছুই না ভেবে ফোনটা রিসিভ করলো সে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কর্কশ কণ্ঠটা ভেসে এলো। বাহ, ফোন রিসিভ করে ফেললে? কয়েক ঘন্টার জন্য ফোন রেখে এসেছি, অমনি হাতাহাতি শুরু করেছ। তুমি একটা অবিশ্বাসী নারী হইমি। তুমি শুরু থেকে আমার বিশ্বাস নিয়ে খেলছ। সেদিন আমাদের বিয়ে অস্বীকার করলে, এরপর জোভানের সঙ্গে আর আজ সুযোগ পেয়ে আমার ফোন ধরেছ। ছি। একদমই কথাগুলো বলে থামলো রুদ্র। ঘুম জড়ানো মস্তিষ্কটা ফুরুত করে জাগ্রত হলো হৈমি। অতিরিক্ত বিষয়ে মাথা কেমন ঘুরতে শুরু করলো তার। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল ক্ষণকাল। ওপাশ থেকে পুনরায় চিবানো চিবানো সুরে এলো। স্টুপিডের মতো চুপ করে আছো কেন? আমার ফিরতে আরো আধা ঘন্টা দেরি হবে। তোমাকে আমার কসম লাগে, যার সঙ্গে কথা বলে থাকো না কেন, একটা নাম্বারও ডিলিট করবে না। মনে রাখো, ডিলিট করলে বিধবা হবে এবং আজীবন নিঃসঙ্গতে ভুগবে। কারণ আমি মরে গেলেও কোনো পুরুষের সাহস হবে না তোমাকে সঙ্গ দেওয়ার। ফোন কেটে দিল রুদ্র। হৈমি স্তম্ভিত। সবটাই মাথার ওপর দিয়ে গেল তার। রুদ্র যে তার 2টো ফোনের একটি ফোন রেখে বাইরে গেছে এটা সে খেয়ালই করেনি। ফোন না করলে জানতেই পারতো না রুদ্র ফোন রেখে গেছে। সে ব্যস্ত সাজগোজ নিয়ে, তাও রুদ্রর জন্যই। অথচ আশ্চর্য, মানুষটা ফোন করে বিনা কারণে সন্দেহ করে বসলো তাকে। কিছুটা মন খারাপ হলেও পরক্ষণে ফোন পেয়ে সেটাকে পাত্তা দিল না। কল করলো মায়ের নাম্বারে। হামিদা ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বলতেই হৈমি কাঁদো কাঁদো স্বরে ডাকলো। আম্মু, সর্বাঙ্গে কাঁপন ধরল হামিদার। মাঝরাতে মেয়ের ফোন। কাঁদো স্বরে শুনে আঁতকে উঠল। বলল সে, উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মা? কি হয়েছে? তুই ঠিক আছিস? বাবা বল আমাকে। নিঃশ্বাস আটকে কণ্ঠ রোধ হয়ে এলো হৈমি। কাঁপা স্বরে বলল, তুমি কেমন আছো? সহসা 2 চোখে অশ্রু ভরে উঠল হামিদার। হাঁপ নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ যেমন রাখছে তেমনি। আমার খবর নেওয়ার কি আর মানুষ আছে? তার অভিমানী স্বর শুনে হৈমি কেঁদে দিল। হামিদা বলল, তুই কেমন আছিস? কিছু হয়েছে? সূচনার কাছে শুনলাম কাল কথা হয়েছে তোদের। আমি ভালো আছি আম্মু, তুমি চিন্তা করো না। জানো, আমি আজ একা একা শাড়ি পরেছি। অবাক হইনি। তুই একা একা এখন সব পারিস তো? আর আরেকজন কোথায়? শুনলাম তার বোন ছাড়া কারোর সাথেই কথা বলতে দেয় না। আর পড়াশোনা সেসবের কি খবর? পড়াশোনা হচ্ছে তো? উনি বাসায় নেই জানো, ফোন রেখে গেছে। আমি জানিই না, জানলে অনেক আগেই ফোন করতে পারতাম। ও আম্মু, আমার ওপর তোমার রাগ কমেছে তাই না? আম্মু, আমি তোমাকে খুব মিস করি। ও আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। জানো, ওই দিন কীভাবে কী যে হয়ে গেল আমি না বুঝতেই পারিনি। সব কেমন করে যেন হয়ে গেল। আমি সরি আম্মু, খুব সরি। এই হৈমি পিচ্চিটাকে তুমি মাফ করে দাও। এই আম্মু, টিশার ছেলেটা খুব কিউট হয়েছে। আমার না খুব দেখতে ইচ্ছা করছে, কোলে নিতে মন চাইছে। আচ্ছা আম্মু, তুমি আমাকে মিস করো তো? আমিও খুব মিস করি। আবার কবে তোমার কোলে মাথায় রাখবো, তোমার হাতের পায়েস খাবো। ভাইয়াকে কতদিন দেখিনি। একটানে বলা পূর্ণ কথা হামিদা কম মনোযোগে শুনলেও 6 বার
আম্মুর ডাক ঠিক মন দিয়ে শুনেছে। শান্ত হয়েছে তার মাতৃহৃদয়। বুক ভরে শ্বাস নিয়ে কান্না আটকালো সে। কিন্তু তার বাচ্চাটা যে কাঁদছে, তার অভিমানে দুঃখে কষ্টে ধমক দিল, বলল, সবার জন্য খুব দরদ উতলাচ্ছে এখন, এসব আগে মনে ছিল না? আর রুদ্র, সে কোন আক্কেলে মাঝরাতে অবধি তোকে একা রেখে বাইরে আছে? আমি চুপ আছি বলে এই না, আমার মেয়েকে আমি একদম বাদ দিয়ে দিয়েছি। সেদিন রাগ করে যাই বলি না কেন, ও যেন ভেবে না নেয় আমি মরে গেছি। এই কথাটা বলে দিস। আমি এক্ষুনি সূচনাকে ডাকবো, বলবো ওর ভাই কোন আক্কেলে তোকে এভাবে রেখেছে। আমার ছেলে কি কোনোদিন ওর প্রতি বিন্দু অবহেলা করেছে? তাহলে ওর ভাই কেন তোকে এভাবে একা রেখে যাবে? ভয় পাচ্ছিস তাই না? কিছু হবে না, যতক্ষণ না আসে আমার সাথে কথা বল। মায়ের কথা শুনে হৈমের কান্না বেড়ে গেল। মাকে শান্ত করতে মিথ্যে মিথ্যে বলল, ও আম্মু, উনি এসে পড়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না, আমি তোমাকে পরে ফোন করব আবার। রুদ্র আসার কথা শুনে হামিদা শান্ত হলো, বলল, মন দিয়ে পড়িস, সামনে কিন্তু পরীক্ষা। হৈমি এক হাতে মুখ চেপে অন্য হাতে ফোন কেটে দিল। ভেঙে পড়ল বাঁধ ভাঙা কান্নায়। ওইদিকে হামিদা বেগমের কলিজাটা মোচড়াচ্ছে খুব। মায়ের মন তো, তাই আফসোস হচ্ছে। সেই দিন যদি রাগ না করে সবটা মেনে নিত, আজ মেয়েটার জন্য এত পড়তে হতো না। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে সে সিদ্ধান্ত নিল মাহের আর সূর্যনাকে ঢাকা পাঠাবে। সূচনাকে দিয়ে রুদ্রকে বোঝাবে সামনে হৈমির পরীক্ষা। তাই যেন তাদের সাথে হৈমিকে টাঙ্গাইল পাঠিয়ে দেয়। পরীক্ষার পর দুই পরিবারের মধ্যে একটি আয়োজন করে না হয় আবার হৈমিকে তার কাছে দেওয়া হবে। শত হোক মা সে, মেয়ের ওপর রাগ পড়ে যেমন গেছে, যেভাবে মেয়ের সুখ হয় শান্তি হয় হোক। তবে হ্যাঁ, রুদ্র সেই শর্ত অবশ্যই ভাঙতে হবে। মা হয়ে মেয়ের এই সর্বনাশ সে মেনে নিতে পারবে না। আজ হৈমির বয়স কম, কাল বয়স হবে, তখন নিশ্চয়ই এই শর্তটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তার আগেই রুদ্র মানসিকতার পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে একমাত্র সহায়তা করতে পারে সূচনা। যতই হোক বোনটা রুদ্রর কলিজার চেয়ে বেশি। রুদ্র ফিরল প্রায় শেষ রাতে। ডুপ্লিকেট চাবি দিয়ে মেইন ডোর খুলে ভিতরে প্রবেশ করলো সে। নিজ রুমে গিয়ে চমকে উঠল মেঝেতে এলোমেলো শাড়ি পরিহিত গভীর ঘুমে আচ্ছন্ন হৈমিকে দেখে। হাতের কাছে মোবাইল ফোন এবং খাতা কলম পড়ে আছে। ভ্রু কোচকে বিচলিত ভঙ্গিতে এগিয়ে এলো সে। হৈমি শাড়ি পরেছে কেন? এত সাজগোজেরই বা কেন? তীব্র সন্দেহের জোয়ার শক্ত হয়ে এলো তার। নিঃশ্বাস বিক্ষিপ্ত, দৃষ্টি এলোমেলো। তড়িৎ বেগে ফোন হাতে নিয়ে চেক করলো। কল লিস্টে নাম্বারটা অপরিচিত। সঙ্গে সঙ্গে কল করলো নাম্বারটায়। দুইবারের সময় হ্যালো বলল হামিদা। সঙ্গে সঙ্গে কেটে দিল রুদ্র। রুদ্রচাঁদ ছেড়ে বিড়বিড়ালো, তুমি বড় নির্লজ্জ মেয়ে। সেদিন সে থাপ্পড় তুমি ভুললেও আমি ভুলিনি। ফোনের রেকর্ড অপশন চালু করা ছিল বলে হামিদার সঙ্গে কি কথা হয়েছে সেই সব পরে শুনবে স্থির করলো এবং ফোনটা বন্ধ করে রাখলো। এরপর আবারও হৈমির দিকে চিন্তান্বিত দৃষ্টিতে তাকালো। এই সাজগোজ তার মাথায় চিবিয়ে খাচ্ছে। এত সেজেছে কেন? আর শাড়ি, এভাবে কেউ শাড়ি পরে? মেজাজ খিচে উঠল। কড়া স্বরে ডাকতে লাগলো হৈমি বলে। হৈমি ঘুমের ঘোরে নড়াচড়া করে পাশ ফিরে ভারী নিঃশ্বাস ছাড়তে লাগলো। ওর ঘুমের গভীরতা সম্পর্কে বেশ ভালোই জানে রুদ্র, তাই আর ডেকে সময় নষ্ট করলো না। আধ খোলা শাড়ির ফাঁক ফোঁক করে হৈমির শুভ্র মসৃণ কোমর পিঠ নজরে আসতেই নিঃশ্বাস আটকে রইল। মাথার ঝিম ধরে হাত বাড়িয়ে শাড়ি টেনে হাতের মুঠোয় এনে সমস্ত রাগ খাটিয়ে ছুঁড়ে ফেলল দূরে। হৈমি গভীর তন্দ্রায় কোমরে দুই হাত রেখে উঠে দাঁড়ালো রুদ্র। বড় বড় করে শ্বাস টেনে পা বাড়ালো বাথরুমে। হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে রুমে আসতেই নজরে পড়ল হৈমির পাশে থাকা খাতা কলমে।
পড়াচোর মেয়েটার পাশে তার অনুপস্থিতিতে খাতা কলম, এটা তো রহস্যজনক। বেশ গম্ভীর হয়ে এগিয়ে এসে এক হাঁটু গেড়ে বসলো। সাদা পাতায় গোটা গোটা বেশ কয়েকটা লাইন। শুনুন, জীবনে প্রথমবার একা একা শাড়ি পরেছি শুধু আপনার জন্য, সাজুগুজু করেছি আপনার জন্য, অনেকক্ষণ অপেক্ষা করেছি, আপনি আসছেন না, আমার খুব ঘুম পাচ্ছে। পৃথিবীতে সবাইকে আমি বিশ্বাস করতে পারি, শুধু আমার ঘুমকে ছাড়া। তাই এই চিঠি, যদি ঘুমিয়ে পড়ি কাজে লাগবে। আম্মুকে ফোন করে কান্নাকাটি করেছি, চোখের কাজল কিছুটা লেপটে গেছে, ব্যাপার না, ভালোবাসার মানুষের কাজল লেপটানো চোখও সুন্দর হয়। একটু সুন্দর মন দিয়ে দেখবেন, তাই হবে। আর হ্যাঁ শুনুন, আমার যখন ঘুম ভাঙবে সিনেমার নায়কদের মতো হ্যাঁচকা টান দেবেন, ওকে? তারপর একটু ঝুঁকবেন, কারণ আপনি অতিরিক্ত লম্বা, রোবটের মতো দাঁড়িয়ে থাকলে আমার চোখে চোখ রাখতে হিমশিম খাবেন। তাই ঝুঁকে এসে আমার চোখে চোখ রেখে কথা বলবেন। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এই লাইনগুলো আমার প্রিয় লেখক সাদাত হোসাইনের কবিতার বইয়ে পেয়েছিলাম। তখন থেকেই স্বপ্ন, আমার জামাই আমার চোখে মুক্ত চোখে চেয়ে এইভাবে বলবে। আপনি কিন্তু বলবেন, নয়তো আমার খুব মন খারাপ হবে। আর হ্যাঁ, এইভাবে বলার জন্য অগ্রিম আই লাভ ইউ মা। চোখ বড় বড় হয়ে গেল রুদ্রর। মনে মনে প্রাণ খোরা হাসিটুকু ক্রমশ ঠোঁট জুড়ে ছড়িয়ে পড়ল। শ্বাস নিল প্রাণ ভরে। ধীর সুস্থে উঠে খাতা কলম টেবিলে রেখে পুনরায় হৈমির কাছে এলো। বিড়বিড় করে কী সব যেন বলে সহসা পাজা কোলে নিল তার আত পাগলি বউটাকে। দোলোমোলো করে বিছানায় গিয়ে ওকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। অবাধ্য অনুমতিরা আশকারা পেতে চাইলেও আশকারা দিল না। সে আরও সময় নিতে চায়, পাশের মানুষটাকে বুঝতে চায় পুরোপুরি। মনের সংশয়গুলো যে বড্ড যন্ত্রণা দেয় তাকে। গায়ে কম্বল টেনে হৈমিকে সন্তর্পণে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। অনুভব করলো হৈমির শরীরটা বেশ ঠান্ডা, পা দুটো বরফ হয়ে আছে। শীতের পোশাক না পরে ইনি শাড়ি পরে মেঝেতে শুয়েছিলেন। মনে মনে ভেঙচিয়ে ধীরে ধীরে নিজের শরীরের উষ্ণতা দিয়ে ওর শরীর উষ্ণ করে দিল। আরাম পেয়ে হৈমি ঘুম আরও বেশি গভীর হলো। রুদ্র বাহুডোরে আবদ্ধ থেকে খুব বেশি নড়াচড়া হয়নি আজ, কিন্তু ভোর সকালেই তলপেটের অসহ্য ব্যথায় ঘুম ছেড়ে গেল ওর। রুদ্র বাহুডোরে নিজেকে আবদ্ধ দেখে আকস্মাৎ ডুকরে উঠল। পেটে হাত দিয়ে কান্নার শব্দ ক্রমশ বাড়িয়ে তুলল। ভীতিগ্রস্ত হয়ে ঘুমন্ত রুদ্র সহসা চোখ খুলল। চট করে হৈমিকে ছেড়ে দিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেল। বলল, সমস্যা কি তোমার? সকাল সকাল কি শুরু করলে? হৈমি নিজের দিকে ভূত দেখার মতো তাকিয়ে রুদ্র দিকে ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করল। কান্নারত কণ্ঠে বলল, এত খারাপ লোক আমি তো জানতামই না। আমি বারবার আপনার কাছে গেছি, তখনও ছুঁয়েও দেখেননি, আর আজ ঘুমন্তভাবে আমায় পেয়ে। রুদ্র তাজ্জব বনে গেল। ধমকে উঠে বলল, চুপ, একদম চুপ। হৈমি পেট চেপে ধরে ও মা গো বলে শুয়ে পড়ল। এতে রুদ্র আরো বেশি বিস্মিত হলো। হৈমি বলল, আপনার কি একটুকু তর্স হইল না? আর একদিন অপেক্ষা করতে পারলেন না? ঘুমন্ত অবস্থায় আমার সাথে ওইসব কোন সব? ন্যাকামি করছেন, বুঝেন না? কিশোর জামাইও ওর সাথে যা করতো আপনিও আমার সাথে। হতাশ হয়ে রুদ্র শুয়ে পড়ল। কর্কশরে বলল, ইউ থিঙ্ক আই এম ইন্টিমেট উইথ ইউ? তা নয়তো কি এমনি এমনি আমার শাড়ি খুলেছেন? অভিযোগী কণ্ঠ শুনে সহসা হৈমিকে হ্যাঁচকা টান দিয়ে বুকের ওপর ফেল রুদ্র। এক হাতে ওকে জড়িয়ে অপর হাতে মুখের সামনে চুলগুলো সরিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, লিসেন মিসেস ডার্লিং হৈমি, এটা হলে তোমার 4 ঘন্টার এই আরামদায়ক ঘুমটা ঘুমাতে পারতে না। আরামের ঘুম টোটালি হারাম হয়ে যেত। নির্বোধের মতো এই কাহিনীটা এখন করতে পারতে না। টের প্রভাতে নয়, গোটা রজনীতে পেতে। হৈমির চোখের পানি দেখে একটু চুপ করে পুনরায় বলল, পেটে পেন হচ্ছে? হৈমি মাথা নাড়ালো। রুদ্র ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, সূচনা ফোন করে জানালো সামনের সপ্তাহে সে আর
মাহে ঢাকা আসবে। এই খবর পেয়ে রুদ্র ভীষণ খুশি হলো, আবার চিন্তিতও হলো। হৈমি যদি তাদের সঙ্গে যেতে চায়, আগামীকাল নতুন বিজনেসের উদ্বোধন কাজ সম্পন্ন করা হবে, তাই নিয়ে সে ভীষণ ব্যস্ত। পাশাপাশি আগামীকাল তার জন্মদিনও। সে জানে আগামীকাল কেউ একজন তাকে ফোন করবে, জন্মদিনের উইশ করে হাসাবে, যন্ত্রণা দেবে, সর্বোপরি অশ্রাব্য গালি সমেত ঘৃণ্য অপমানিত হয়ে ফোন কেটে দেবে। প্রতি বছরই হয় এটা। রুদ্র ইচ্ছে করেই নাম্বার পরিবর্তন করে না, আর না রাখে সেই মানুষটার নাম্বার ব্লক লিস্টে। কিছু সম্পর্ক থাকে জটিল, কিছু মানুষ থাকে ঘৃণ্য, কিছু অনুভূতিতে থাকে তিক্ততা। তবুও দিন শেষে আমরা সেইগুলোতে আটকে রই। আজ রুদ্রর জন্মদিন, জানতো না হৈমি। রুদ্র সকাল সকাল গোসলে ঢুকেছে। আজ সে 8টার মধ্যেই বেরিয়ে যাবে। হৈমি খাবার বেড়ে রুমে এসেছে রুদ্র বেরিয়েছে কিনা দেখার জন্য, কিন্তু না, সে বেরোয়নি। এদিকে তার ফোন বেজে চলেছে। হৈমি ভ্রু কুঁচকে ফোন রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একজন মহিলা কণ্ঠস্বর শুনতে পেল। শুভ 27তম জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও। আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে। আজকে ওনার জন্মদিন আর আমি জানিই না? এই, আপনি কে? হ্যাঁ, প্রতি বছরের ন্যায় এবারে প্রত্যুত্তর হয়নি বলে থতমত স্বরে ওপাশ থেকে বলল, তুমি কে? আমি কে জানেন না? যাকে ফোন করেছেন আমি তার বউ। আপনি কে শুনি? ওপাশ থেকে বিস্মিত স্বর। রুদ্র বিয়ে করেছে, আমি তোমার শাশুড়ি, রুদ্রের মা। আমার শাশুড়ি? আচমকা হৈমির কান চেপে রাখা ফোনটা কেড়ে নিল রুদ্র। মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ কল্পনাতীত কিছু ঘটনা। ভয়ে শিউরে উঠল হৈমি। রুদ্রের মুখ থেকে বের হওয়া এক একটা গালি যেন তার মস্তিষ্কে বুলেটের ন্যায় বিঁধল। পাশাপাশি রুদ্রের চেহারার বিকৃত রূপ, জন্মদাত্রীকে করা জঘন্যতম অপমান শুনে মাথা ঘুরতে লাগলো। ফোন কেটে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল রুদ্র। হৈমির দিকে খেয়াল করলো না সে। আশেপাশে কোনো কিছুতেই আর হুঁশ রাখলো না। ধপাস করে মেঝেতে বসে দুই হাতে নিজের মাথা চুলগুলো খামচে ধরে উন্মাদের মতো গলা ফাটানো চিৎকার করতে লাগলো। রাগে থরথর করে কাঁপছে সে। এই যন্ত্রণা, এই হাহাকার বোঝার মতো ক্ষমতা বোধহয় পৃথিবী আর একটি মানুষও নেই। তার সে হাহাকার দেখে হৈমির ছোট্ট হৃদয়ে কঠিন আঘাত পড়ল। না চাইতেও তার চোখ বেয়ে অঝরে নোনা পানির স্রোত নেমে এলো। সে স্ত্রী বলে কি রুদ্রের এই যন্ত্রণার সাক্ষী হতে পারল? কিভাবে কমবে এ যন্ত্রণা? সে যে সহ্য করতে পারছে না, যে যন্ত্রণা চোখে দেখে তার সহ্য হচ্ছে না, সে যন্ত্রণা রুদ্র ভোগ করছে কিভাবে? আমাদের শরীরে কোনো অংশ যদি ব্লেড দিয়ে কেটে শুকনো মরিচের গুঁড়ো লাগানো হয়, কেমন অনুভূতি হবে? প্রতি বছর যখন রুদ্রের মা সুরভি বেগম রুদ্রকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়, রুদ্রের ঠিক এই অনুভূতিটাই হয়, যেন তার শরীরের কোনো অংশ কেটে মরিচের গুঁড়ো লাগিয়ে দেয় মহিলাটি। প্রতি বছর ঘরটা করে স্মরণ করিয়ে দেয় সে ওই চরিত্রহীন নারীটির প্রথম সন্তান, যা সহ্য করতে পারে না রুদ্র। নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে শক্ত খোলসের আস্তরণে নিজের মনুষ্য আত্মাটিকে লুকিয়ে রাখে, তা বেরিয়ে পড়ে এক নিমিষে, ভেঙে চুরমার করে দেয় খোলসে আবৃত সমস্ত সত্তা। এক মানুষের একাধিক এই রূপ সহ্য করতে বেগ পেতে হয় হৈমি। একদিকে ভয়, অপরদিকে সম্মুখের মানুষটার কষ্ট, সব মিলিয়ে তার বাচ্চা সুলভ নরম মনটায় আঘাত পড়ে। প্রচণ্ড আবেগনিত হয়ে সমস্ত ভয়কে তুচ্ছ করে রুদ্র নিকটে এসে বসে, আদরের স্বরে বলে, আপনি শান্ত হন, কাঁদবেন না। রুদ্র ঝাপসা দৃষ্টিতে জমে থাকা নোনা পানিগুলো এবার মুক্ত হয়ে ঝরতে শুরু করে। তা দেখে হৈমির মন আরো বেশি বিগলিত হয়। সহ্য করতে পারে না
সে এই অশ্রুজ্জ্বল কেন পারে না? উত্তর অনেক। সে তার কঠিন হৃদয়ের উগ্র মেজাজি স্বামী মানুষটাকে অনেক বেশি ভালোবাসে এখন। তাছাড়া তার মন এত বেশি সরল এবং নরম যে অচেনা কোনো মানুষকে কাঁদতে দেখলেও মনটা আঘাত পায়, হু হু করে কেঁদে ওঠে। নাটক সিরিয়ালে কারোর কান্নার অভিনয় দেখলেই যে মেয়েটার চোখ দিয়ে বন্যা নামে, সে কি করে সহ্য করে স্বামীর যন্ত্রণাদায়ক কান্না? সহ্য হয়নি বলেই মেঝেতে দু হাঁটু ভর করে উঁচু হলো এবং আকস্মাৎ রুদ্র গলা জড়িয়ে ধরে অনুনয় করলো। প্লিজ কাঁদবেন না, আপনি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে আপনার কান্না দেখেও আমার কান্না পাচ্ছে। হুমির চোখ বেয়েও অশ্রুপাত ঘটল। রুদ্র সহসা গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজে থেকে হৈমিকে সরিয়ে দিল। ছিটকে এক হাত দূরে সরে গেল হৈমি। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমার ওপর রাগ করছেন কেন? আমি কি করেছি? আমি তো ভালোবাসা দিতে চাইছি। নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো রুদ্র। হৈমির বলা কথাটি তার মস্তিষ্কে গিয়ে আঘাত করলো। কান দিয়ে যেন উত্তাপ বেরোচ্ছে। সত্যিই তো, ওর দোষটা কোথায়? সব তো তার কপালের দোষ ভেবেই নিজের জন্মদাত্রী আর বড় চাচাকে স্মরণ হলো। সঙ্গে সঙ্গে মুখ ফসকে খুবই বিশ্রী একটা গালি দিয়ে ফেলল, যা শুনে দুই হাতে কান চেপে ধরে হৈমি উচ্চারণ করলো, ছি। এই ছি ধ্বনিটুকু রুদ্রের বক্ষ গহ্বরে জ্বলতে থাকা ক্রোধের আগুনে ঘি হয়ে পড়ল। বেচারির ওপর ক্ষিপ্ত গতিতে এসে পড়ল রুদ্র। হৈমি পিছিয়ে যেতে গিয়ে দেওয়ালের সঙ্গে হেলিয়ে পড়ল। রুদ্র দেওয়ালের সঙ্গে নিজের দুই হাত দ্বারা ওর দুই হাত চেপে ধরল। ভয়ের মাত্রা এবার কম হলো হৈমির, কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ল সে। রুদ্রের ক্ষুদ্র মুখে শক্ত চাহনি ছুঁয়ে দিয়ে বলল, ব্যথা পাচ্ছি আমি। আমার ওপর রাগ ঝাড়ছেন কেন? আপনার কি মায়া দয়া কিছুই নেই? এমন করলে আপনার সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনার উদ্দেশ্যে কি ছিল? আপনি কি রাগ ঝাড়ার জন্যই বউ খুঁজেছিলেন? আর লাগছে আমার, ছাড়ুন। হৈমি কোনো কথায় কর্ণপাত করলো না সে, বরং চিবিয়ে চিবিয়ে বলল, ছি বললে? আমাকে ছি না বলে ওই মহিলাকে ছি বলো। বলো ওই মহিলাকে ছি বলো। কারণ উনি আমাদের ঠকিয়েছে, উনি আমার বাবার সংসার ভেঙেছে। এই ছিটা আমার প্রাপ্য নয়, এই ছিটা ওই বাস্টারদের প্রাপ্য। চোখ মুখ খিচে আবারও ছি। বলে ফেলো হৈমি। মুহূর্তে চোখ খুলে অপরাধী দৃষ্টিতে তাকালো। আসলে এবারে ছিটা ঝোঁকের বশে বলে ফেলেছে, কিন্তু রুদ্র সেটা বুঝলো না। সে তেলে বেগুনে জ্বলে উঠে হৈমিকে ছেড়ে উঠে দাঁড়ালো। ক্রোধে থর থর করে কাঁপতে কাঁপতে পিছু মুখে হয়ে দাঁড়িয়ে বড় করে দম ছাড়লো। সদ্যই শাওয়ার নিয়ে আসার দরুন উদাম শরীর তার অতিরিক্ত তেজ খাটাচ্ছে বলে মাঘ মাসের কনকনে শীতেও দেহ থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। দুই হাতে রুদ্র শক্ত আঙুলগুলোর দাগ বসে গেছে হৈমি। কবজির লালচে হয়ে থাকা অংশটুকুতে দৃষ্টি বুলিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। মনে তার ভীষণ কষ্ট, কারণ সামনের মানুষটার মনে তার জন্য একটুও মায়া নেই, ভালোবাসা নেই। আছে শুধু রাজ্যের রাগ। এই রাগ তার দোষে অদোষেও। এই যেমন এখন তার উপর বিনা দোষে রাগ খাটাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বার কয়েক ঢোক গিল সে। কিয়ৎকাল পেরোতেই কেঁপে উঠল রুদ্রের মুখের গম গমে আওয়াজ শুনে। 5 বছর বয়স থেকে মাকে চিনিস বুঝিনি, মা ছাড়া একটা সন্তান কিভাবে বেড়ে ওঠে বোঝো? একবার ফিরে যাও নিজের শৈশবে। একটি বার কল্পনা করো, তোমার পাশে তোমার মা নেই, মাতৃ স্নেহহীন বেড়ে ওঠা একবার কল্পনা করো হৈমি। বাক্যটুকু সমাপ্তি দিয়ে হৈমির দিকে ফিরে তাকালো রুদ্র। হৈমির চোখ বন্ধ করে আছে। সত্যিই কল্পনা করার চেষ্টা করছে সে। ফিরে গিয়েছে সেই ছোট্টবেলায়। কত বছর বয়স তখন? 5 বছর। সে বয়সে মাকে ছাড়া চলবে কি করে? তখন মা তাকে শিখিয়েছে,
এরপর স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রোজ ভোর সকালে ঘুম ভাঙিয়ে আদর করে ব্রাশ করাতো মা। রাতের শেখানো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ কবিতাটি তোতা পাখির ন্যায় শুনতে চাইতো। সে যখন থেমে থেমে ঢোক চিপে আদরে কণ্ঠে কবিতা শোনাতো, মা ভীষণ খুশি হয়ে তার কপালে মিষ্টি করে চুমু খেত, গাল টিপে দিয়ে বলতো, আমার তোতা পাখিটা। রোজ সকালে মায়ের হাতে ঘি দিয়ে গরম গরম ভাত মাখা খেত। এরপর মা নিজ হাতে সাজুগুজু করিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যেত। রাস্তায় হাওয়ায় মিঠাই দেখে বায়না করার পর মায়ের বায়না মেটানো, সেই সব দৃশ্যই মানসপটে ভেসে বেড়াতে লাগলো হৈমি। এভাবে সবটা স্মরণ করতে করতে কিশোরী বয়সের প্রথম অধ্যায়টুকু স্মরণ হলো। প্রথমবার যখন ম্যাস্ট্রুলেশন হলো তখন তো মাকে ছাড়া জাস্ট কল্পনাই করা যায় না। কি বিষাক্ত যন্ত্রণাদায়ক মুহূর্ত! পৃথিবী কি, মানুষ কি, কিভাবে খেতে হয়, কিভাবে পড়তে হয়, সব প্রশ্নের উত্তর তো মায়ের থেকেই জেনেছে, বুঝেছে। তাহলে এই মাকে ছাড়া নিজেকে কল্পনা করবে কি করে? মা না থাকলে এসবের কিছুই যে হতো না। তাছাড়া একটা মেয়ের জন্য মায়ের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। না, সে এটা কল্পনা করতে পারবে না। যদি কল্পনা করতে চায় তাহলে যে নিজের পুরো অস্তিত্বটাই ভুলে যেতে হবে। হৈমির কল্পনায় বিভোর নিষ্পাপ মুখশ্রী দেখে রুদ্র শান্ত হলো। অপলকভাবে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো কিঞ্চিত। তৎক্ষণাৎ হৈমির চোখ মেলে ভয়ানক দৃষ্টিতে তাকালো, উত্তেজিত হয়ে বলল, মাকে ছাড়া কল্পনা করতে পারি না। তুমি কল্পনাই করতে পারো না, অথচ আমরা দিব্যি বেঁচে আছে। কি মনে হয় এই বেঁচে থাকার স্ট্রাগল খুব সহজ? থামলো রুদ্র। হৈমি তাকিয়ে রইল তার পানে। সামনের তোয়াক্কা না করে সে বলতে লাগলো, আমি তখন 5 বছরের ছিলাম, কিন্তু সূচনা ও ছিল 2 বছরের, দুধের শিশু। যে বয়সে তুমি তোমার মায়ের হাতে ভাত খেয়েছ, মায়ের বুকে ঘুমিয়েছ, সে বয়সে আমি নিজ হাতে ভাত খেয়ে বোনের মুখে ফিডার তুলে দিয়েছে। রাতে কাঁদতে থাকা ছোট্ট সূচনার কান্নায় অতিষ্ঠ হয়ে দাদিন দোলনায় রেখে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত জেগে ওকে সঙ্গ দিয়েছে। আমার সূচনা যখন 5 বছরের ছোট্টটি, তখন খেলার সাথীদের অভাবে ভুগত। কেউ ওর সঙ্গে খেলতে চাইত না। ওর বয়সী অবুঝ মেয়েরা ওকে আঘাত করত। মা নিয়ে যন্ত্রণাদায়ক সে অনুভূতি। একই বয়সী মেয়েরা ছেলেরা বলতো, তোর মা ভালো না, তোর সঙ্গে খেলবো না, তোর মা নাকি তোর চাচার সাথে পালিয়ে আছে। মা বলছে তোর সঙ্গে না মিশতে। এই বাচ্চাদেরও বোঝানো হয়েছিল আমরা একজন খারাপ চরিত্রহীন মায়ের সন্তান। আমি নিজেকে সামলাতে পারতাম, সূচনা পারত না। নিজেকে সহ ওকে সামলাতে হতো আমাকে। পৃথিবীটা আমাদের জন্য কতটুকু কঠিন না বুঝলেও সমাজ আমাদের জন্য কত বেশি বিষাক্ত তখন থেকেই বুঝেছে। টাকা পয়সা ধন সম্পত্তিও পারেনি এই সমাজ নামক বিষাক্ত বাতাস থেকে নিজেদের রক্ষা করতে। আর যারা সামনে মিষ্টি এসে আড়ালে বাঁকা কথা বলে, একদিন তারা সামনেও বাঁকা কথা শোনাতো। আমাদের পাশে তখন কে ছিল? বাবা। সেও তো তার যন্ত্রণা আড়াল করতে পরদেশে কাটিয়ে দিচ্ছে। বড় চাচি মুখ লুকিয়েছিল কতগুলো বছর। রাদীপ ভাই, সাদমান আজও কারোর সঙ্গে প্রাণ খুলে দুদণ্ড বসতে পারে না, হাসতে পারে না। আমরা সবাই নিজেদের খোলস আবৃত করে চলেছি। হয়তো জীবন চলতে হবে, হয়তো আজীবন চলতে হবে। কেন জানো? ওই নিকৃষ্ট দুজন অমানুষের জন্য। এরপরও ওই বাস্টারদের গালি দিলে তুমি ছি বলবে? ছি ছি, আমি তোমাকে বলবো, তোমাকে। হৈমিক চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। রুদ্র বলা প্রতিটি ব্যথাতুর কথায় ব্যথা পেয়েছে সে, কিন্তু শেষ কথায় অবাক হলো। তাকে ছি বলবে কেন? প্রশ্নটি করার আগেই রুদ্র তেজ দেখিয়ে তার সামনে থেকে সরে রেডি হতে উদ্যত হলো। হৈমির চোখে পানি মুছে ওনার কোনায় নাক মুছে রুদ্রর পিছু নিল। মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কেন ছি বলবেন? রুদ্র জোয়ার শক্ত করে আর চোখে তাকালো। হৈমি দমে গেল, ঢোক গিলে বলল, উনি খুব অন্যায় করেছেন, একদম ঠিক করেননি। কোনোদিনও সামনে পেলে জিজ্ঞেস করব কেন করেছেন এমন, কেন কষ্ট দিলেন আপনাকে। হৈমির দৃষ্টিজোড়া আবারও
ঝাপসা হয়ে এলো। রুদ্র শার্ট কোট বের করে পিছু ফিরল, জিজ্ঞাসু চোখে তাকালো। হৈমি ক্ষীণ স্বরে বলল, আমার শাশুড়িকে জিজ্ঞেস করব। তোমার শাশুড়ি নেই, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। যেখানে আমার মা নেই সেখানে তোমার শাশুড়ি থাকার প্রশ্নে ওঠে না। দম আটকে মাথা নাড়ল হৈমি, মানে সে তার কথায় সমর্থন করলো। রুদ্র ছোট করে নিঃশ্বাস ফেলে রেডি হতে লাগলো। বেশ দেরি হয়ে গেছে। হৈমি তার পিছনে দাঁড়িয়ে বলল, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে বোধহয়, গরম করি, একটু সময় লাগবে। আমি খাবো না। আতকে উঠল হৈমি। খাবে না মানে? আজ সারাদিন বাহিরে থাকবে। রাতেই তো বললো নতুন ব্যবসাটার উদ্বোধন আজ। হৈমি তাড়া দিয়ে বলল, না না, খেয়ে যেতেই হবে, আমি তাড়াতাড়ি করব, আপনি রেডি হন। হৈমি চটপট চলে গেল কিচেনে। কাজের মেয়েটা সাহায্য করলো ওকে। এরপর ছুটে গেল রুমে। রুদ্র তখন রেডি প্রায়, হাত ঘড়ি পড়ছে আর কথা বলছে ফোনে। রাদিফের ফোন দেরি হওয়াতে বকাঝকা করছে রুদ্রকে। বুঝতে পেরে হৈমি ছুটে ডাইনিং রুমে গিয়ে ভাতের পরিমাণ অনুযায়ী তরকারি ঢেলে পুনরায় ছুটে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে কপালে চুলগুলো ব্যাক ব্রাশ করে পিছনে চুলগুলো ছোট ছুটি করে নিল রুদ্র। হৈমি তড়িৎ গতিতে গিয়ে তার সামনে থাকা মোড়ার ওপর উঠে দাঁড়ালো। এক হাতে খাবারের প্লেটটা ধরে অপর হাতে তরকারি দিয়ে ভাত মেখে লোকমা বানিয়ে তার সামনে ধরল। আহ্লাদি স্বরে বলল, শুভ জন্মদিন ডিয়ার হাজবেন্ড। ছোটবেলায় আপনাকে খাইয়ে দেবার মানুষ ছিল না, তাই বলে এখনও নেই এই ধারণা করলে ভুল হবে। এই যে আপনার বউ দিব্যি আছে। হতভম্ব হয়ে গেল রুদ্র। হৈমিকে আপাদ মস্তক দেখে ভ্রু কুঁচকে গেল তার। যেভাবে মোড়ার ওপর দাঁড়িয়েছে, যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মেজাজ দেখিয়ে কিছু বলতে উদ্যত হবে তার পূর্বেই হৈমি জোরপূর্বক তার মুখে ভাতের লোকমা ঢুকিয়ে দিল। আকস্মিক হেসেও দিল। বলল, কি ভাবছেন এত সুন্দর করে নাগাল পেলাম কি করে? আরে খাটো মেয়ে বিয়ে করেছেন বলে তার বুদ্ধিটাও কি খাটো হবে তা ভাবলেন কি করে? বুদ্ধি খাটিয়ে ঠিক আপনার সমান সমান হয়ে গেছি। এই না 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 না, আপনার চেয়ে একটু লম্বাও হয়ে গেছি, দেখুন। শেষ বাক্যটুকু বেশ উচ্ছ্বসিত হয়ে বলল হৈমি। একই সঙ্গে রাগ, দুঃখ, আবার ভালো লাগার অনুভূতিতে বুক ভার হয়ে এলো রুদ্র। কোনো রকমে মুখের খাবারটুকু চিবোতে চিবোতে শান্ত স্বরে বলল, পড়ে যাবে, নেমে দাঁড়াও। রুদ্র চোখ রাঙানো, ভয় দেখানোর ফলে ইচ্ছের বিরুদ্ধে মোড়া থেকে নিচে নেমে দাঁড়ালো হৈমি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রচণ্ড গম্ভীরতার সঙ্গে শটান শটান পা ফেলে গিয়ে কাউচে বসলো রুদ্র। পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভণিতায় বসে রাশ ভারী মুখে কাছে আসতে ইশারা করলো হৈমিকে। ইশারা পেয়ে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো সে। রুদ্র তৎক্ষণাৎ বাম হাতে টি টেবিল টেনে সামনে এনে হৈমিকে সেটার উপর বসতে বলল। বাধ্য মেয়ের মতো হৈমিও চুপচাপ বসে খাবার মাখাতে শুরু করলো। সাধারণত রুদ্র এমন মাখো মাখো ভাত খায় না। হৈমি বিষয়টি সেভাবে খেয়াল করেনি বলেই নিজে যেভাবে খায় সেভাবেই রুদ্রকে ভাত মেখে খাওয়াচ্ছে। এরপরও তার হাতের এক একটা লোকমা এত ছোট যে রুদ্র চিবানোরও প্রয়োজন পড়ছে না, সে শুধু গিলে যাচ্ছে। একবার অবশ্য বলতে চাইলো বড় করে লোকমা করে দিতে, কিন্তু হৈমির ছোট হাতটার দিকে তাকিয়ে আর বলল না। কি আর করার, বউতার যেমন বয়সের দিকে 8-9 বছর ছোট, তেমন হাতে পায়ে আরও বেশি ছোট। হাঁটুর সমান বউ, হাঁটুর সমান বুদ্ধি, কিন্তু এতে বিন্দু আফসোস নেই, কারণ এই অবলা সরলা বউটার বুকে তার জন্য বিশাল আকাশের ন্যায় ভালোবাসা, যত্ন, মায়া রয়েছে। আজ এ মুহূর্তে সেটা বৃষ্টির ঝকঝকে চকচকে পানির ন্যায় পরিষ্কার। কিন্তু এসব কতদিন টিকে থাকবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসা থাকবে তো? খাওয়া শেষে হৈমি তার ওড়না দিয়ে রুদ্র মুখ মুছে দিতে নিলে রুদ্র উঠে উদ্যত হলো। বিরক্ত স্বরে বলল,
আহ, গায়ের কাপড় দিয়ে মুখ মুছতে হবে কেন? নিমিষেই ঠোঁট ফুলিয়ে নাক বোচা করে ফেলল হৈমি, বলল, কেন? আমার ওড়নায় কি নোংরা লেগে আছে? দেখুন একদম পরিষ্কার। আপনি সবসময় এমন পিতপিতে ভাব দেখাবেন না তো। মনে হয় আপনি একাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আর আমি একটা ডাস্টবিন। এতই যখন ঘেন্না, এই ডাস্টবিনকে কেন বিয়ে করতে বলেছিলেন? হ্যাঁ, আপনি যদি এখন এই ওড়না দিয়ে মুখ না মুছতে দেন, খুব খারাপ হয়ে যাবে। এত আদর করে খাওয়ালাম, আমার হাতে এক থালা ভাত খাওয়ার সময় ঘেন্না কোথায় ছিল? এখন ওড়না দিয়ে মুখ মুছতে খুব মানে লাগছে, তাই না? ঠাস শব্দ করে টি টেবিলের ওপর প্লেট রাখলো হৈমি। রাগে ফুঁসছে সে। রুদ্র কপাল কুঁচকে হাত ঘড়িতে টাইম দেখে পুনরায় হৈমির দিকে তাকালো। তার দৃষ্টি জোড়া হতভম্ব। কি এমন বলল? এভাবে রিয়্যাক্ট করছে কেন? সব মাথার উপর দিয়ে গেল। কখনো মনে হয় মেয়েটা বেশ বোঝতার, বুদ্ধি শুদ্ধি আছে, আবার কখনো মনে হয় একেবারেই অপরিপক্ক মস্তিষ্কে। হাফ নিঃশ্বাস ছেড়ে চট করে উঠে দাঁড়ালো সে। ফুঁসতে থাকা হৈমির মুখশ্রীতে নিক্ষেপ করলো তীক্ষ্ণ দৃষ্টি, বলল, তুমি একটা ডাস্টবিন, এটা আমি আগেই জানতাম। এভাবে স্মরণ করে দেওয়ার প্রয়োজন ছিল না। আর পিতপিতে সেটা আবার কি? ভাষাগুলোর যত্ন নাও। এসব ভাষা অন্যদের সামনে ইউজ করলে ভাষাগত দিক দিয়েও ডাস্টবিন হয়ে যাবে। আর রইল ওড়না। বলতে বলতেই 2 কদম এগিয়ে হৈমির ওড়নার কোণটা ধরে এক টান দিয়ে পুরোটাই নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফুঁসতে থাকা হৈমি হৃদস্পন্দন হঠাৎ থমকে গেল। বক্ষস্থলে শুরু হলো অস্বাভাবিক দুরু দুরু ভাব। লজ্জায় আড়ষ্ট সে পিছুমুখী হয়ে দাঁড়ালো। আমতা আমতা করে পড়ল, আপনি আমাকে ডাস্টবিন বললেন? শুধুমাত্র আজ আপনার দুটো স্পেশাল দিন বলে আমি খুব একটা রাগ করলাম না, নয়তো ভয়াবহ রেগে যেতাম।